আমি স্ট্রেট বলবো যে এই অপারেশনটা যে করা হয়েছিল এটা অবশ্যই আওয়ামী এবং ভারতের একটা জয়েন্ট অপারেশন। এটার কারণ মেইন ছিল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা। আমরা এই পর্যায়ে অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান ভাইকে। জি, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং আপনারা প্রতি বছরই আমাকে ডাকেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মির্জা গালিব ভাইকে এবং ইলিয়াস হোসেন এবং মেজর মুনিরকে। গালিব ভাইয়ের যে পয়েন্ট টু পয়েন্ট যে প্রেজেন্টেশনটা উনি দিয়েছেন, আমি হাইলি ইমপ্রেসড উইথ আনআনসার্ড কোশ্চেন যেগুলো আছে আমি কভার করার চেষ্টা করব। অ্যান্ড আই এম অলসো নো দ্যাট ইলিয়াস হোসেন ভাই এটা নিয়ে ডিটেলস একটা ইনভেস্টিগেশন করেছেন, দেখি 25 তারিখ কি করে ওইটার ব্যাপারে আমার ভিউটা বলবো। আর মেজর মুনির অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে যে 5 পর্বে ফেসবুকে লিখেছি, এর অনেক তথ্য আমি অ্যাকচুয়ালি মেজর মুনির কাছ থেকে নিয়েছিলাম, যেগুলো উনি নিজে এখানে বলেছেন। সো আমি আর ওই ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসে যাব না। আমি স্ট্রেট বলবো যে এই অপারেশনটা যে করা হয়েছিল এটা অবশ্যই আওয়ামী এবং ভারতের একটা জয়েন্ট অপারেশন, এবং এটার কারণ মেইন ছিল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা। এবং বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমি 28 বছর চাকরি করেছি, যে আমার যে এক্সপিরিয়েন্স, আমি ইউএন মিশনে আন্তর্জাতিকভাবে যতগুলা ওয়েস্টার্ন আর্মি থেকে শুরু করে আফ্রিকান আর্মি, ইউরোপিয়ান আর্মির সাথে আমি কাজ করেছি, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশ আর্মি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। ছিল, আমি আবার ছিল কথাটা যোগ করব, কারণ এই স্ট্রং একটা আর্মিকে দুর্বল করার জন্যই অ্যাকচুয়ালি এই 25 ফেব্রুয়ারি ঘটনাটা ঘটা হয়েছে। আপনারা যদি যেটা অলরেডি মুনির বলেছে যে 2001 সালে পদুয়া রইমারির 3 দিন 3টা যুদ্ধ টাইপই হয়েছে, এবং এতে বিএসএফ এর অনেক লোকজন মারা গেছে, এবং আমরা পিওরলি ডমিনেটিং। এটার কারণটা হচ্ছে বিকজ অফ মিলিটারি অফিসার্স, মানে বিডিআর এর সৈনিক যারা আছে তাদেরকে কমান্ড করে হচ্ছে মিলিটারি অফিসার। এবং এটা সহ পরবর্তীতে আমরা এই 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই আওয়ামী লীগের শাসন আমলে গত 16 বছর আমরা যেখানে দেখেছি, তারা একসাথে একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটিয়েছে শুধু আর্মিকে দুর্বল করার জন্য। অপারেশন ডাল ভাত এটা কোনো একটা ইয়াই ছিল না, কাহিনী ছিল না, এটা মুনির অলরেডি ডিটেলস এই জিনিসটা বলেছে। এখন আমাদের কি করা উচিত আমি আর ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো না, মুনির অলরেডি ডিটেলস সবকিছু বলেছে। এখানে যে কার্ল সিভওয়াকের সাথে যে জয়ের যে ইয়াটা, এটাই কিন্তু জাস্ট মাসখানেক আগেই প্রকাশ পেয়েছিল। তারপরে আবার আমাদের অলিউর রহমান একজন ইয়া আছে, রাষ্ট্রদূত ছিল, সে আবার এটা ইনক্লুড করেছিল যে বাংলাদেশ আর্মির বোধহয় কত পার্সেন্ট বলেছিল যে আহ, মৌলবাদী। হোয়ার ইজ ইনফরমেশন ওয়াজ রং, বিকজ সে যাদেরকে বলেছে এটা কাউমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনীতে ঢোকা যায় না। সো এটা কিন্তু রং ছিল ইনফরমেশনটা। সো আমি যেটা বলবো যে জিনিসটা হয়ে গেছে শেষ পর্যন্ত, আমরা মানে এটার মধ্যে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সেনাবাহিনীর একটা অংশ এটার সাথে জড়িত ছিল, এবং আমাদের ভিতরে যে লোভ লালসা র্যাঙ্কের প্রতি যে জিনিসটা আছে, এটা খুব সুন্দরভাবে ভারত কাজে লাগিয়েছে। এবং এটা করার জন্য কিন্তু এই যে 2001-এর পর থেকে অফিসারদের মধ্যে যে একটা চেঞ্জ এসেছিল, ওখানে পোস্টিং অর্ডারে অনেকটা চেঞ্জ এসেছে, যার ফলে অনেক সৈনিকরা যারা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন সময় পানিশমেন্ট হচ্ছে, এদেরকে রিক্রুট করেছিল বিএসএফ এর থ্রুতে, র, যাতে এই অপারেশনটা পরিচালনা করা যায়। আমরা এটা দেখেছি এর আগে বিভিন্ন সময়ে মির্জা নানক, সাহারা খাতুন, তাপস এদের সাথে নাম্বার অফ মিটিং করেছে। সো এখন আমাদের কি করতে হবে, একটা হচ্ছে প্রথম হচ্ছে বিচারটা ঠিক মতো করতে হবে। গালিব ভাই যেটা বললেন যে ইনসাফ, এইটা এনশিওর করতে হবে। ইনসাফ করার জন্য যেটা হবে, আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে একমত যে ওখানে যারা আহ, যাদেরকে যখন ইনভেস্টিগেশনের পরে যাদেরকে অনেক বিডিআর সৈনিককে যারা বা নির্দোষ ছিল তাদেরকে জোর করে দোষী বানানো হয়েছে। ইভেন ফাঁসির আসামির ব্যাপারেও থাকতে পারে সেই জিনিসটা। এই কারণে আমি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার হাসান নাসির সহ আরো কয়েকজনের সাথে কথা বলেছি, এবং পরবর্তী ব্রিগেডিয়ার হাসান নাসির সরকারের সাথে কথা বলেছে যে এই যে নতুন যে বিডিআর কমিশন হয়েছে, এটার মধ্যে একটা ক্লজ আছে। ক্লজটা হচ্ছে আগে যাদের বিচার হয়ে গেছে এটার ব্যাপারে কোনো কাজ করা যাবে না, কিন্তু আগে যারা বিচার হয়ে গেছে, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, এর মধ্যে ভাইটাল উইটনেস আছে, এই ভাইটাল উইটনেসদের যদি সাক্ষী নেওয়া হয় তাহলেই এই জিনিসটা, আমার মনে হয় এই জিনিসটা প্রসেসটা চলতেছে, ওইটা যদি হয় তাহলে আমরা আরো নতুন নতুন আহ, আহ, যারা এটার সাথে আমরা এখন যেটা চাচ্ছি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে যারা
অ্যাকচুয়ালি এটাকে সহযোগিতা করছে তাদেরকে এক্সপোজ করার জন্য। আমরা বিভিন্নভাবে বিভিন্ন নাম আমরা পেয়েছি, এগুলো এক্সপোজ করতেছে। এবং আমি আশা করি বর্তমান যে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে এটা উনি ইয়া করে নিয়ে আসবেন। তবে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ভেরি ক্লিয়ারলি, বিডিআর এর যে 25 তারিখে এবং 26 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছিল, বিডিআরদের মধ্যে যদি কেউ একজন সাহসী এবং সত্যের পথে ন্যায়ের পথে থেকে থাকে, সেটা ছিল একমাত্র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম, যিনি অফিসারদের এই হত্যাকাণ্ড বন্ধের জন্য নিজের জীবন দিয়েছেন। আই সেলুট টু হিম। তার ছেলের সাথে স্টিল আই এম ইন কন্ট্যাক্ট, উই আর ইন কন্ট্যাক্ট, আমি বলবো আমরা মিলিটারি অফিসাররা এবং আমাদের জন্য এই ওয়ারেন্ট অফিসার, বাকি যারা ছিল তারা যদি অ্যাটলিস্ট 30-40 জন যদি একটু ভিন্ন মত হয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতো, করতে পারতো। তাদের হাতে অস্ত্র ছিল। সো আমি বিশ্বাস করি যে 10 বছর যাদের সাজা হয়েছে তাদেরকে জামিনে মুক্ত হয়েছে, দ্যাটস ফাইন। অস্ত্র বিস্ফোরক মামলাটা আছে, এটার জন্য জামিনে থেকে সে ফাইট করবে। বাট তাদেরকে নিরপরাধ বলতে আমি নারাজ। কারণ তারা ওই সময় ওই আইন অনুযায়ী ওখানে অস্ত্র হাতে নিয়েছে। এবং ওই যে বিডিআর এর যে হত্যাকাণ্ড আছে তাতে সে যদি নিজে হত্যাকাণ্ড নাও ঘটে থাকে, তার হাতে অস্ত্র ছিল, সে এটা বন্ধ করতে কোনো কাজ করে। এটা মিলিটারি আইন অনুযায়ী, বিডিআর আইন অনুযায়ী এটা অপরাধ। এবং তাদের প্রতি আমার অ্যাকচুয়ালি ইয়া নাই, বাট আমি চাই তারা ন্যায় বিচার পাক। এবং যাদেরকে এরকম এখন আমরা অনেক নিরপরাধ স্টোরি শুনি যে আমি, বাট জিনিসটা হচ্ছে এই ধরনের বক্তব্য বিডিআর সদস্য যারা করতেছে যে আমি নিরাপদ, ইট মাস্ট বি ভেরিফাইড বাই কমিশন। এখন বর্তমানে যে কমিশন চলতেছে, আমি মনে করি তারা ইচ্ছা করলেই কমিশনের মাধ্যমে যদিও ওই ক্লসটা রিফর্ম করা হয়। বাট আমি বিডিআর এর সৈনিক ওই দিন যারা অস্ত্র হাতে নিয়েছিল কাউকে আমি নিরাপদ বলতে নারাজ। বাট এখন আমরা যেটা চাই, এই যে ইনভেস্টিগেশন যেটা চলতেছে তার মধ্যে প্রকৃত অপরাধী যারা যারা আমি ভারতের ইনভলভমেন্টটা আমি চাই এটা প্রমাণ হোক, কিন্তু তার থেকে বেশি চাই আমার সেনাবাহিনী, আমার একটা ভালো একটা ওয়ার্ল্ড ক্লাস সেনাবাহিনীকে যারা ধ্বংস করেছে ভারতীয় আহ রয়ের সহযোগিতায়, আওয়ামী লীগ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ এবং আর্মির ভিতরে যারা করেছে, তাদের সবাইকে এই তদন্ত আদালতের মাধ্যমে ক্লিয়ার করতে হবে এবং তাদের শাস্তিটা এনশিওর করতে হবে। এবং এটার সাথে শুধু আমরা যদি শুধু বিডিআর হত্যাকাণ্ড ধরি তাহলে হবে না, এর সাথে 24শে আগস্টের যে বিপ্লব, এটার সাথে লিঙ্ক আপ করতে হবে। কারণ আমাদেরকে দেখতে হবে যে এই ওই যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা মুনির বলেছে যে 1971 সালে ভারত আমাদেরকে ভাগ করেছিল ইয়াদের সাথে তাদের নিজের ইন্টারেস্টে, তা আমাদের হেল্প করে নিজের ইন্টারেস্টে। সো এরপরে প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগের যত নেতা কর্মী থেকে শুরু করে ইভেন মুক্তিযুদ্ধে তারা মুজিব বাহিনী বানিয়েছিল, তারা এরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করে, তারা পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই আওয়ামী লীগ দলটা সরাসরি ভারতের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। আমাদেরকে এই শুধু আমি 25 ফেব্রুয়ারিতে দেখবো না, আমরা এটাকে নিয়ে আসবো 2024 পর্যন্ত। এবং এই 16 বছরে তারা যে সমস্ত অ্যাট্রোসিটি করেছে, এটা এখনো ক্লিয়ার যে ভারত আমাদের এই আওয়ামী লীগ সরকারকে সরাসরি এই আওয়ামী লীগ দলটাকে সরাসরি সাহায্য করছে। এই দলটা এখন পর্যন্ত এবং তার যে সাপোর্টার যারা আছে, তারা হচ্ছে একটা কাল্ট। কাল্ট মানে হচ্ছে একটা ইজম, যেটা তাদের মূল একটা ধর্মস্থান পীঠ ছিল হচ্ছে 32 নম্বর, এবং এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে একটা রাইট কজে। এবং আমি মনে করি যে আমাদের ফিউচারে এই আওয়ামী লীগ দলটা, যেহেতু এখন পর্যন্ত তারা এই 24 তারিখের গণহত্যা যেটা এখন জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত হলো, এদেরকে যদি আমরা নির্মূল করতে না পারি, আমাদেরকে ইতিহাস থেকে শিখতে হবে। আমাদের নাজি পার্টি যেভাবে ধ্বংস হয়ে গেছে, বা ইটালির ফ্যাসিস্ট সরকার মুসোলিনি যেভাবে ধ্বংস হয়ে গেছে এবং তাদেরকে আহ, আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, এটা যদি আমাদের না করা হয়, এই ফিউচারে এই আওয়ামী লীগ যেরকম সবসময় হিউম্যান রাইটস, ফ্রি স্পিচ, এগুলার ইয়াতে, এখন মনে করেন যে আমরা আওয়ামী লীগকে যদি এখন আবার রাজনীতি করতে দেই, তারা এসে সেই একই শেখ মুজিবের বাকশালের ইয়া করবে, শেখ হাসিনার এই যে 2000-এর মতো লোকজন যে হত্যা করেছে এটার পক্ষে বলবে। এবং এর পাশে যদি চব্বিশের আন্দোলনের একজন ভিকটিমের পরিবারের সদস্য থাকে, সে যদি তাকে উঠে মুখে একটা বক্স মেরে দেয় যে বা যে আমার ইয়া, তাহলে আপনারা তখন কই যাবেন? এক পার্টি তখন ফ্রি স্পিচের পক্ষে দাঁড়াবেন, আর আমি দাঁড়াবো বিপ্লবের যার পক্ষে। সো আওয়ামী লীগের বাংলাদেশের ফিউচারে থাকা একটা স্থায়ী রাজনৈতিক কোন্দলের একটা পরিচায়ক হবে। সো এখন আমরা এটার প্রেক্ষিতে, এবং আমরা যেটা মনে করি যে এই 25শে ফেব্রুয়ারির উপলক্ষে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত ছিল, দেশি বিদেশি, এটা
একটা এই কমিশন যেন ভালোভাবে জিনিসটা ক্লিয়ার করে, এবং ক্লিয়ার করার পরে যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি এনশিওর করে, এবং এটার ফিউচারে এটা থেকে শিক্ষা গ্রহণ করে যে সরকার যেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, ফিউচারে একটা কন্টিনিউয়াস একটা কোন্দলের মধ্যে থাকবো, এবং এটা ভারত তখন এই এই কোন্দলটাকে জিয়ে রাখবে। এবং আমাদের এখন দরকার হচ্ছে সেনাবাহিনীকে একটা সঠিক পথে নিয়ে আসা। এবং সঠিক পথে কিভাবে নিয়ে আসবো, এটা আনার পর আগেই করতে হবে যারা এই এই 24-এর আন্দোলন এবং 25 ফেব্রুয়ারির যে সমস্ত কাজের সাথে সরাসরি জড়িত তাদেরকে সরাসরি, যারা গুম খুনের সাথে জড়িত, এবং এই বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের সেনাবাহিনীকে যারা ধ্বংস করে দিয়েছে, এবং যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় আমরা এখন এক পার্টিকে দেখি জেনারেল ওয়াকার সম্বন্ধে অনেক ভালো ভালো, উনি না থাকলে এই হইতো না সে হইতো না। কিন্তু এখন এটা দেশের জনগণের কাছে ক্লিয়ার যে যারা এই 25 ফেব্রুয়ারির সময় যে কমিশনটা তৈরি, কমিশনটা কিন্তু উনি করতে চায় নাই। কন্টিনিউয়াস প্রেসার দিতে 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 আমরা যারা অনগ্রাউন্ড অ্যাক্টিভিস্ট করি তারা কথা বলতে বলতে শেষ পর্যন্ত প্রথমে বলেছে এটা কমিশন হবে না, তারা একটা নর্মাল একটা কমিটি হবে। কমিটি হলে তাদের কোনো অথরিটি থাকতো না, প্রেসারের মাধ্যমে হয়েছে। এবং এটা এনশিওর করে আমাদেরকে ফিউচারের জন্য এই সেনাবাহিনীকে আবার যে গ্লোরিয়াস সেনাবাহিনীতে যেটাতে আমরা চাকরি করে আছি সেখানে ফিরিয়ে নিতে হবে। আমি আপাতত এখানে শেষ করছি, যদি দর্শকদের কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার দিব। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, কি সেটা হচ্ছে বলেন? মেজর জিয়া, যাকে জঙ্গি নাটকের কারণে আজ পর্যন্ত আত্মগোপনে থাকতে হচ্ছে, তার সাক্ষ্য নেওয়া বা তাকে প্রকাশ্যে আনার কোনো ব্যবস্থা আপনাদের নজরে এসেছে কিনা? অ্যাকচুয়ালি আমি জিয়ার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছি। এখানে সমস্যাটা হচ্ছে একটাই, সেই একই জেনারেল ওয়াকার। এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে এই যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা পুলিশে আছে, তারা কিন্তু তাদের এই সময় যারা ভিকটিম ছিল তারা চাকরি পেয়েছে। একমাত্র ডিফারেন্স হচ্ছে সেনাবাহিনীর 400-র মতো অফিসার যারা ভিকটিম এবং তারা অ্যাপ্লাই করেছে, এবং তাদের জিনিসটা সেনাবাহিনী এখন পর্যন্ত শুধু একটা কমিটি করে শুধু যাচাই বাছাইয়ের মধ্যে আছে এখন পর্যন্ত। কিছু কিছু অফিসার, এই আমি বলবো মেজর মুনির ইজ লাকি যে তারটা আগে হয়ে গেছে, যেহেতু তারটা হয়তো বা ক্লিয়ার কেস ছিল এই জন্য। বাট একটা জিনিস বুঝতে হবে যে যারা এই অফিসারদেরকে, এই যে 200+ অফিসারদেরকে যে যাদেরকে করেছিল, তখন কিন্তু এই জেনারেল ওয়াকার এমএস ব্রাঞ্চে ছিল। এমএস ব্রাঞ্চ যারা এই ধরনের ডিসিপ্লিনারি এবং এই পোস্টিং রিলেটেড কাজগুলো করে, এবং সেই লোকরাই এখন যাচাই বাছাই করতেছে। এবং নর্মালি যেটা হয়, আমরা যখন আমাদের ইয়াতে আছে যারা একটা ব্যাটালিয়নের অধিনায়ক হয়, তারা কিন্তু অনেক সফটওয়্যার, আমরা ইয়াং ক্যাপিটাল লেফটেন্যান্ট হলে যে কোনো একটা সৈনিক ডিসিপ্লিন কাজ করলো সিওর কাছে দিয়ে আসে, কিন্তু সিওর কাছে বললে কিন্তু এটা সিম্পাথেটিক ভাবে দেখে। এখন যেটা হচ্ছে এটা আরো হার্শ ভাবে দেখতেছে। এবং আমি অ্যাকচুয়ালি এই যারা ভিকটিম অফিসারদের কোনো ফিউচার আমি জেনারেল ওয়াকারের আমলে দেখতেছি। এই জন্য আমি বারবার আমি ফেসবুকে সবসময় বলে থাকি যে জেনারেল ওয়াকারকে অ্যাকচুয়ালি না সরাইতে পারলে, আমরা সবাই জানি যে আয়নাঘরকে দেখতে বাধা দিয়েছিলেন উনি সবকিছুতেই। এবং এই সবকিছুর সাথে রিলেটেড হচ্ছে যে এই ভিকটিম অফিসার যারা আছে তাদের ইয়ার মধ্যে তারা আরো হার্শ ভাবে দেখতেছে, এবং তাদের ফিউচারে ইভেন ইচ্ছা করলেই কিন্তু এই ভিকটিম অফিসারদেরকেই কিন্তু ইচ্ছা করলে কি বলে, সরকারি যে সমস্ত অন্যান্য জায়গায় যে সমস্ত আছে ওই সময় কিন্তু দে আর কোয়ালিফাইড অফিসার, দে আর এডুকেটেড অফিসার, এবং তারা অল ক্রাইটেরিয়া ফিল আপ করে। এবং এর আগে কিন্তু অনেক মিলিটারি অফিসারকে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশে অ্যাডজাস্ট করা হয়েছিল। ওই জিনিসটা কিন্তু কথা। আচ্ছা, আর আমি আবার কথা বলতে বলতে আপনার প্রশ্নটা আবার ভুলে গেছি, বলুন তো আমার প্রশ্নটা কি ছিল? মেজর জিয়ার ব্যাপারে আমার মেজর মনে হয় ইউ জিয়ার। অ্যাড্রেস আচ্ছা ইট অলরেডি। আচ্ছা, এখন মেজর জিয়ার ব্যাপারটা যেটা হয়েছে, ও যখন আমি নিজে একবার সেনা গোয়েন্দার সাথে কথা বলেছি, কয়েকজন জেনারেলের সাথে কথা বলেছি তারটা দেখার জন্য, কিন্তু জিনিসটা হচ্ছে আমি সেনাবাহিনী থেকে কোনো পজিটিভ অ্যান্সার পাইনি। এর মানে হচ্ছে ও যদি এখন পাবলিকলি আসে, তার নামে অলরেডি আমেরিকান ওয়েবসাইটে এখনো আছে অভিজিৎ হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এবং এটার কারণে তাকে বোধহয় বা $1 মিলিয়ন, $5 মিলিয়ন বা পুরস্কার ঘোষণা করা হয়েছে, এখনো তার এগেনস্টে আমেরিকানরা তাদের ওয়েবসাইটে দিয়ে আছে। এই মুহূর্তে যদি বিশ্বাস করে সে সামনে আসে, সে একটা আবার বিপদে উঠবে। আমি এই ওকে। জন্য তাকে অ্যাকচুয়ালি অ্যাডভাইস করেছি জি। এখনই না আসার জন্য। এই সরকার স্টিল এটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার শ্যাডো সরকার থাকার সময় যে মেজর জিয়ার কোনো সুযোগ নাই, আসলে সে উল্টা বিপদে পড়বে। আপনারা এখানে আরেকটা জিনিস দেখেন, ব্রিগেডিয়ার হাসান নাসির আমরা সবাই জানি, সরি, ব্রিগেডিয়ার ফজলুল বারী, উনি এই আওয়ামী লীগ সরকারের ভিকটিম হয়ে উনি নিজে দেশে ফেরত এসেছেন। ফেরত আসার পরে এই জেনারেল ওয়াকার তাকে অন্তরীণ রেখে তার কোর্ট মার্শাল করেছে, করে তাকে চাকরিচ্যুত করেছে ব্রিগেডিয়ার বাড়ি। অনেক তার সম্বন্ধে অনেক কিছু, বাট
এই কারণেই এই জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কোনো কিছু নাই। সো জেনারেল মেজর জিয়া এখন ইচ্ছা করলে আসলে তাকে অন্তরীণ করবে, জেলে পাঠিয়ে দিবে। আমার মনে হয় দ্য অ্যান্সার ইজ ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।